Hi viewers, welcome to Abdul Haq Digital University. Today, রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা মেন্ডিং ওয়াল নিয়ে আলোচনা করছি। লাইন টু লাইন ডিসকাস করব আমরা। চলুন আগে আমরা রবার্ট ফ্রস্ট সম্পর্কে একটু জেনে নিই। রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কবি। তাকে বিভিন্নভাবেই আখ্যায়িত করে বেস্ট লাভ পোয়েট, অফ কোটেড পোয়েট, ট্র্যাডিশনাল পোয়েট, মডার্ন পোয়েট, এবং তিনি ট্র্যাডিশনাল পোয়েট এবং মডার্ন পোয়েটের মধ্যে যে মার্চ করা সেটা করেছেন। অর্থাৎ যে কবিতা মেন্ডিং ওয়াল, এটা 1914 সালে প্রকাশিত হয়েছে। তার নর্থ অফ বোস্টন বিখ্যাত যে কবিতার বই, সেই বইতে এই কবিতাটি প্রকাশিত হয়েছে 1914 সালের দিকে। রবার্ট ফ্রস্ট জন্মগ্রহণ করেছেন 1874 সালে ক্যালিফোর্নিয়াতে 26শে মার্চ, এবং মৃত্যুবরণ করেছেন 1963 সালে। নিউ ইংল্যান্ডের একটি বনেদি পরিবারে তার জন্ম। নিউ ইংল্যান্ড ইউএস এর একটি অঙ্গরাজ্য। এই নিউ ইংল্যান্ডের তিনি বেড়ে উঠেছেন এবং তার কবিতায় প্রতিটি পংক্তিতে তিনি সহজ সরল প্রাণচঞ্চল ভাষা ব্যবহার করেছেন, যেটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা যায়। সিম্পল, কিন্তু তার প্রতিটি কবিতার যে ফিলোসফি সেটা খুব ডিপ, অর্থাৎ আইরনির ভিতরে আইরনি করেছেন। এবং রবার্ট ফ্রস্টের যে বিখ্যাত কবিতার বই নর্থ অফ বোস্টন, এটা সম্পর্কে উইলফ্রিড উইলসন যে কমেন্ট করেছিলেন, ক্রিটিক করেছিলেন, সেটা হচ্ছে ফ্রস্ট নরনারীর মুখের কথাকে কাব্যে রূপান্তরিত করেছেন। দুর্বল কোন কবির হাতে এসব কথা শুধু উপকথাই হতো, কিন্তু ফ্রস্ট তাদের অসাধারণ তাৎপর্য প্রদান করেছে। রবার্ট ফ্রস্ট জীবিতকালেই অনেক প্রশংসিত হয়েছেন, নন্দিত হয়েছেন, এবং তার জীবিত অবস্থায় সে 4 বার পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই কবির কবিতা মানুষের মন কেড়েছে শুধুমাত্র তার সহজ সরল প্রাণচঞ্চল শব্দাবলী ব্যবহারের জন্য। রবার্ট ফ্রস্টের এই কবিতায় মেন্ডিং ওয়ালে তিনি নিউ ইংল্যান্ডের রুরাল এলাকার কথা বলেছেন, যেখানে কবি নিজেই বসবাস করতেন। কবিতাটি সম্পর্কে যদি বলি, কবিতাটি হচ্ছে 45টি লাইন, কোনো স্ট্যান্জায় বিভক্ত নয়, একটি স্ট্যান্জার মধ্যে লেখা, এবং এর কোনো রাইম নেই, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এই কবিতার যে আমরা যে সমাজের মধ্যে যে ডিফিকাল্টি চ্যালেঞ্জ, অর্থাৎ দ্য ডিফিকাল্টি অফ চেঞ্জ ইন সোসাইটি, এটা দেখতে পাই, এবং কন্ট্রাডিকশন দেখতে পাই। কন্ট্রাডিকশন হচ্ছে ইয়াং অ্যান্ড ওল্ডের মধ্যে কন্ট্রাডিকশন। এই যে আধুনিকতা এবং ট্র্যাডিশনাল জিনিসকে আঁকড়ে থাকা, এটার ভিতরে আমরা কন্ট্রাডিকশন দেখতে পাই। চলুন আমরা আলোচনায় যাই। এখানে 2 জন লোকের কথোপকথন কবি উল্লেখ করেছেন। কবি নিজে নয়, কিন্তু 2 জন প্রতিবেশীর গল্প এখানে তুলে ধরেছেন। প্রতিবেশী একজন হচ্ছে স্পিকার আর একজন হচ্ছে তার নেইবার। তাদের 2টি বাগান থাকে, একজনের পাইন আর একজনের অ্যাপেল। এই বাগানের মাঝখানে যে ওয়াল, সেই ওয়ালকে রূপকার্থে কথা বলে তিনি একে যে কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশন এবং এই যে রিলেশন, সেই রিলেশন সম্পর্কে বর্ণনা করেছেন। চলুন আমরা মূল কবিতার লাইন টু লাইন এক্সপ্লেন করার চেষ্টা করি। সামথিং দেয়ার ইজ দ্যাট ডাজ নট লাভ এ ওয়াল।
সর্বপ্রথমে তিনি কবিতা শুরু করেছেন যে দেয়ার ইজ সাম ফোর্স, কোন একটা শক্তি রয়েছে, অদৃশ্য শক্তি রয়েছে, দ্যাট ডাজ নট লাইক ওয়ালস। অর্থাৎ এই সামথিংটা হচ্ছে একটা ফোর্স, অর্থাৎ ন্যাচারাল ফোর্স, প্রকৃতির একটা ফোর্স, প্রকৃতি, যে কিনা এই যে দুইটি বাগানের মাঝখানে যে ওয়াল, এটা চায় না। এটারই এই যে প্রকৃতি যে চায় না, সে কি করে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছে। ওয়ালটাকে কি করেছে, দ্যাট সেন্স দ্য ফ্রোজেন গ্রাউন্ড সোয়েল আন্ডার ইট। এই যে মানে ওই যে প্রকৃতিটি, ওই প্রকৃতি সে কি করে, এই ওয়ালের নিচে যে মাটি, সেই মাটিকে ফ্রোজেন গ্রাউন্ড সোয়েল, এই যে ফ্রোজেন গ্রাউন্ড সোয়েল অর্থাৎ মাটিটাকে এমন করে যে ওয়ালের নিচ থেকে ফুলে ওঠে এবং বরফ আচ্ছাদিত করে করার ফলে এটা আরো উঁচু হয়ে যায়। শীতের দিনে যে বরফে আচ্ছাদিত হয়ে যায়, গ্রাউন্ড সয়েল হচ্ছে স্ফীত হওয়া। আর ফ্রোজেন গ্রাউন্ড হিমায়িত স্থান, সেটা স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে যাওয়ার ফলে কিসের আন্ডার ইট, অর্থাৎ এই ইটটা হলো ওয়াল, ওয়ালের নিচে। আর এই দ্যাটটা হচ্ছে প্রকৃতি, দ্যাট সেন্স দ্য ফ্রোজেন গ্রাউন্ড সোয়েল, ফ্রোজেন গ্রাউন্ড সোয়েল। এখন মাটি যখন ওয়ালের নিচে স্ফীত হয়, তখন ওয়ালটি ফেটে যায় এবং ভেঙে যায়। উপরে যেহেতু পাথরগুলো একটার উপর একটা বসানো, কোনো সিমেন্টের জোড়া লাগানো নয়, তাই এটা পড়ে যায়। এরপরে আবারও বলতেছেন যে, দেখেন কমা দিয়ে বলছেন যেহেতু, অ্যান্ড এবং এই যে একটা পার্ট, দেখেন এই যে একটা পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে মাটি ফুলে বরফ আচ্ছাদিত হয়ে ওয়ালের নিচে হওয়ার কারণে ওয়াল ভেঙে যায়। দ্যাট ডাজ নট লাভ এ ওয়াল। আচ্ছা, অ্যান্ড স্পিলস দ্য আপার বোল্ডার্স ইন দ্য সান। এখন এখানে স্পিলস তো আমরা বুঝি যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, আপার বোল্ডার্স মানে এক্ষেত্রে আমাদের বোল্ডার্সটা বোঝা দরকার। বোল্ডার্স হচ্ছে বড় বড় পাথরের গোলাকৃতি পাথরখণ্ড, যেগুলো ধরে আমরা কি করি, পানি স্রোত আটকানোর জন্য যে একটা পানির স্রোত যাতে আটকে দেওয়া যায়, এজন্য বোল্ডার ফেলে ফেলে বোল্ডার সাজিয়ে সাজিয়ে বোল্ডার ফেলানো হয়। সেই গোলাকৃতি পাথরখণ্ড, সেই পাথরখণ্ড উপরে যে সূর্যের আলো পড়ার কারণে, রৌদ্রোজ্জ্বল সূর্যের আলো আলোকিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে জোড়াগুলো স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে তপ্ত সূর্যের আলোতে বোল্ডারগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার কারণে এটা ছড়িয়ে যায়, স্পিলস ছড়িয়ে ছিটিয়ে যায়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য ওয়ালস আপার স্টোনস দেন টপল অফ ইন দ্য আর্মথ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের যে উষ্ণতা, তার কারণে এই উপরের পাথরগুলোর পতন হয়, অর্থাৎ ছড়িয়ে ছিটে যায়। তার ফলে কি হচ্ছে, এই দুইটা কারণে যা হচ্ছে সেটা হচ্ছে এই যে সেই রেজাল্টটা এখানে, and makes gaps even two can pass a breast. a breast হচ্ছে পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে। তাহলে টু ক্যান পাস মানে দুইজন যাতে পাশাপাশি চলতে পারে, এরকম একটা গ্যাপ তৈরি করে। তাহলে আমরা দেখতেছি এখান থেকে এই পর্যন্ত যে এটা, এখানে ফার্স্টে ফোর্সের কথা বলা হলো, প্রকৃতি। সেই প্রকৃতি কি করে, সে কোনো ওয়াল, ম্যানমেড ওয়াল পছন্দ করে না। তাই তো প্রকৃতি তার নিজ গুণে সে তার মাটি ফুলিয়ে ফেপিয়ে শীতকালে যে বরফে আচ্ছাদিত হয়ে যাওয়ার ফলে ওয়ালের নিচে ওই পাথর যে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, তার নিচে যখন ফুলে যায় তখন ওয়ালটা ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে গ্যাপ তৈরি হয়। যে গ্যাপ তৈরি হয়
সেই গ্যাপের মাঝখান দিয়ে দুইজন পাশাপাশি যেতে পারে, অথবা সূর্যের প্রচন্ড আলো কিরণে যে উপরের পাথর খণ্ড গুলো খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন এটার সম্পর্কে আরো বলছে যে দা ওয়ার্ক অফ হান্টার্স ইজ অ্যানাদার থিং। এ কাজটা শিকারীরাও করতে পারে, শিকারীদের দ্বারাও সম্ভব হতে পারে। অর্থাৎ দ্যাট সামথিং অলওয়েজ ডিস্ট্রয়েস দ্য ওয়ালস। তারা মেকিং এ গ্যাপ ইন দ্য ওয়াল থ্রু হুইচ টু পিপল ক্যান ইজিলি পাস। এখানে স্পিকার কথা বলতেছেন, দুইজন, তো একজন হচ্ছে স্পিকার আর একজন হচ্ছে নেইবার্স। তাহলে স্পিকারের কথা, স্পিকার আরো বলতেছেন যে এই কাজগুলো, এই যে দ্য ওয়ার্ক অফ হান্টার্স ইজ অ্যানাদার থিং, এটা স্পিকার এমন বলেছেন যে দ্য স্পিকার সেজ দ্যাট সামটাইমস দ্য ওয়াল ইজ ড্যামেজড বাই সাম কেয়ারলেস হান্টার্স। এই কেয়ারলেস হান্টার্সরা যারা শিকারী, তারা তাদের কুকুর বা তাদের ঘোড়া অথবা তাদের মানে শিকার করার উদ্দেশ্যে যখন যায়, তখন এই যে ওয়াল, টেম্পোরারি ওয়াল, সেই ওয়াল এরা ভেঙে ফেলে একটা যাওয়ার পথ তৈরি করে। সেটা বলছে যে দ্য হান্টার্স টেক এ পার্ট দ্য ওয়াল, দ্যাটস সামথিং ডিফারেন্ট, এটা ভিন্ন কোনো একটা জিনিস হতে পারে। I have come after them and made repair where they have left not on stone on stone. I have come after them. আমি সেখানে আসতাম, প্রায় আসতাম। তারপরে আফটার দেম, এই কথাটা বোঝেন। এই দেমটা হচ্ছে ওই যে গ্যাপগুলো তৈরি হয়েছে, গ্যাপগুলো তৈরি হওয়ার পরে মানে স্পিকার এখানে আসতেন এবং মেড রিপেয়ার, সেগুলো রিপেয়ার করার জন্য অর্থাৎ ফিক্স করার জন্য, ফিক্স দ্য স্পট গুলো নির্ণয় করার জন্য। ওয়ার দে হ্যাভ লেফট, তারা চলে যেত, ওই হান্টার্সরা চলে যেত, নট অন স্টোন, মানে একটা পাথরের উপর যে আরেকটা পাথর রেখে যাবে তা নয়, এক জায়গায় একটা রেখে যাওয়া নয়, তারা ছড়িয়ে ছিটিয়ে রাখতো। এ সিঙ্গেল স্টোন ইন এ প্লেস। এখানে আমরা বলতে পারি যে হোয়ার হান্টার্স হ্যাভ নট লেফট এ সিঙ্গেল স্টোন ইন এ প্লেস বিকজ দে ট্রাই টু পুল ডাউন দ্য স্টোনস অফ দ্য ওয়ালস। কিসের জন্য সেটা আবার এখানে বলছেন, বাট দে উড হ্যাভ দ্য রেবিট আউট অফ হাইডিং টু প্লিজ দ্য yelping dogs, অর্থাৎ তাদের যে ঘেউ ঘেউ করা কুকুর, সেই কুকুরকে সন্তুষ্ট করার জন্য, টু প্লিজ, সন্তুষ্ট করার জন্য, যে রেবিট হাইডিং আউট অফ হাইডিং, দ্য রেবিট আউট অফ হাইডিং, যে রেবিটটা যে লুকিয়ে থাকতো ওই যে ওয়াল, ভেঙে যাওয়া ওয়ালের পাশে লুকিয়ে থাকতো, সেই রেবিটদেরকে খুঁজে খুঁজে খোঁজার জন্য তারা যেত, এবং ওই হান্টার্সরা যেত তাদের কুকুর ঘেউ ঘেউ করতো, কুকুরকে শান্ত করার জন্য। নেক্সট যেটা, নো ওয়ান হ্যাজ সিন দেম মেট, কেউ তাদেরকে এটা দেখি কারা এটা তৈরি করছে বা সৃষ্টি করছে, এই গ্যাপটা কারা তৈরি করলো, হান্টার্সরা করলো না প্রকৃতি করলো, এটা কেউ দেখেনি। অর হার্ড দেম মেট, বা শোনেও নি, অর্থাৎ nobody has seen, no one has seen or heard these gaps in the wall being made. But at spring mending time, কিন্তু যে স্প্রিং এর সময়, অর্থাৎ নট কোল্ড নট হট, এই যে স্প্রিং টাইমটা, এই টাইমটা ইংল্যান্ডে, নিউ ইংল্যান্ডে অর্থাৎ ইউএসএ তে তারা তাদের বাগান, ইয়ার্ড
তাদের অর্চার্ড এগুলোকে তারা যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফেন্স তৈরি করার সময় এটা তাদের। কিন্তু অ্যাট স্প্রিং মেন্ডিং টাইম অর্থাৎ মেরামতের যে সময়, স্প্রিং এর সময়, উই ফাইন্ড দেম দেয়ার, আমরা এই সমস্ত গ্যাপগুলো দেখতে পাই। এবার দেখুন, আই লেট মাই নেইবার নো বিহাইন্ড দ্য হিল, অর্থাৎ স্পিকার বলছেন যে তার প্রতিবেশী ওই পাহাড়ের ওই পারে থাকে, তাকে আমি জানাই। আই লেট মাই নেইবার নো বিহাইন্ড দ্য হিল। এক্ষেত্রে বলতে পারেন এভাবে যে আই রিচ আউট টু মাই নেইবার হু লিভস ওভার এ হিল। এরপরে যেটা আমাদের এরপরের সেন্টেন্সে আমরা দেখছি, and on a day we meet to walk the line, অর্থাৎ তারা একটি দিনকে ফিক্স করলো, উই ফাইন্ড এ ডে টু গেট টুগেদার and walk along the wall, fixing these gaps as we go, অর্থাৎ স্পিকার এবং তার প্রতিবেশী একটা দিন ধার্য করলো যে দিনে তারা মিলিত হয়ে লাইন বরাবর হাঁটবে, অর্থাৎ ওয়ালের এক পাশে সে হাঁটবে তার বাগানের পাশ দিয়ে, আর তার নেইবার হাঁটবে তার পাশ দিয়ে, তার বাগানের পাশ দিয়ে, দুইজন মাঝখানে যে লাইন, সেই লাইনে বরাবর তারা হাঁটবে, কি করার জন্য? তাদের বাগানকে মেরামত করার জন্য। অ্যান্ড সেট দ্য ওয়ালকে সেট করবে, অর্থাৎ ফিক্স করবে, বিটুইন আস, তাদের মাঝখানে, অনস এগেইন, আর একবার। অর্থাৎ এটা প্রতি বছর তাদের এটা একটা রুটিন ওয়ার্ক। অর্থাৎ প্রকৃতি এখানে কিন্তু তাদেরকে, তাদের রিলেশনকে আবার তৈরি করার জন্যই প্রকৃতির অমোঘ নিয়মেই এই গ্যাপগুলো তৈরি হয়, এবং যাতে প্রতি বছরই তারা আবার একবার মিলিত হতে পারে, এই কাজ প্রকৃতি করে। হ্যাঁ, এখানে একটা চমৎকার নেচারের যে একটা চমৎকার মানুষের মাঝে বন্ধন সৃষ্টি করা, সেই কাজটি প্রকৃতি করে, সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কয়টি লাইনে। উই কিপ দ্য ওয়াল বিটুইন আস অ্যাজ উই গো। এক্ষেত্রে যেটা আমরা আগেই বলেছি যে হি ওয়ার্কস অন হিজ সাইড অফ দ্য ওয়াল অ্যান্ড আই অন মাইন, অর্থাৎ স্পিকার হচ্ছে আই আর হি হচ্ছে নেইবার। নেইবার হাঁটে তার ওয়ালের পাশ দিয়ে, আমি হাঁটি আমার ওয়ালের পাশ দিয়ে। উই ডিল অনলি উইথ হোয়াট এভার রকস হ্যাভ ফলেন, যেখানে পাথরগুলো পড়ে রয়েছে, অফ দ্য ওয়াল অন আওয়ার সাইড অফ ইট, মানে প্রত্যেকের সাইডে সেগুলোকে ঠিক করে। টু ইজ দ্য বোল্ডার্স দ্যাট হ্যাভ ফলেন টু, অর্থাৎ প্রতিবেশী সারাদিন কাটিয়েছে পাথরগুলো যথাস্থানে স্থাপন করার কাজে। সাম আর লোভস অ্যান্ড সাম সো নিয়ারলি বলস, এখানে মেটাফর হিসেবে লভস এবং বলস কে ব্যবহার করেছে। অর্থাৎ সাম আর লভস, কিছু হচ্ছে পাথরগুলোর আকৃতি, এখানে লব অর্থাৎ ব্রেডের মতো গোলাকার এবং চারকোনা, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ ব্রেড যেমন চারকোনা, সেই রকম লবস, সেই পাথরগুলো কিছু কিছু লবস এবং কিছু পাথর গোলাকৃতি। উই হ্যাভ টু ইউজ এ স্পেল টু মেক দেম ব্যালেন্স, মানে আমরা একটি মজার যে স্পেল সেটা ব্যবহার করি তাদেরকে ব্যালেন্স রাখার জন্য, এবং তাদেরকে বলি যে স্টে হোয়ার ইউ আর আনটিল আওয়ার ব্যাকস আর টার্ন, তুমি, অর্থাৎ পাথরকে বলে যে এখানেই থাকো যতক্ষণ না আমরা ফেরত আসি। অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছেন যে মানে প্রে করেন, অন কাইন্ড অফ প্রে করেন, যে পাথরকে বলেন যে স্টে ইন প্লেস ব্যালেন্সড অন দ্য টপ অফ দ্য ওয়াল, এবং সেইং, তাদেরকে বলেন ডোন্ট মুভ আনটিল উই আর গান। এই কাজ করার ক্ষেত্রে তাদের এই পাথর দুজনের দুই পাশ দিয়ে, ওয়ালের দুই পাশ দিয়ে ছড়াই ছিটিয়ে থাকা পাথরগুলোকে তারা নিয়ে আসে, সেইগুলো যে সেই দুইটি লাইন এখানে বলা হয়েছে, উই ওয়্যার আওয়ার ফিঙ্গার্স রাফ উইথ হ্যান্ডলিং দেম
Oh, just another kind of outdoor game. এখানে আউটডোর গেম বলতে বোঝানো হয়েছে যে বাড়ির বাহিরে গলফ খেলতে গেলে অথবা টেনিস খেলতে গেলে অথবা ক্রিকেট খেলতে গেলে যে বলগুলো কুড়িয়ে আনতে হয় সেই কাজ করতে করা, এই ধরনের একটা কাজ। ও জাস্ট অ্যানাদার কাইন্ড অফ আউটডোর গেম। কেন? তাদের দুই পাশে যে পাথরগুলো ছড়িয়ে ছিটে রয়েছে সেগুলো দৌড়ে দৌড়ে তাদের আনতে হয় এবং ওয়ালের উপরে আবার বসাতে হয়। এ কাজ করতে গিয়ে উই উই স্পিকার এবং তার নেইবার দুজনে তাদের যে ফিঙ্গার, সেই ফিঙ্গার গুলো রাফ হয়ে যায়, অর্থাৎ খসখসে হয়ে যায়, চামড়া উঠে যায়। আহ, কি করতে গিয়ে তাদেরকে হ্যান্ডেলিং করতে গিয়ে ওই পাথরগুলোকে তুলে তুলে আনতে গিয়ে তাদের খুব কষ্ট হয়। এটাকে তারা এক ধরনের অন কাইন্ড অফ গেম, আউটডোর গেম হিসাবে আখ্যায়িত করছেন স্পিকার। On its side, it comes to little more. এখানে on its side অর্থাৎ it's just another outside activity. Each of us on our side of the wall, nothing more. স্পিকার আবার বলছেন, there where it is we do not need the wall, he is all pine, I am apple orchard. মানে সেখানে যেথায় এই যে ওয়ালটি অবস্থিত, where it is we do not need, আমাদের কোনো প্রয়োজন ছিল না ওয়ালটি, কারণ তার হচ্ছে পাইন বাগান আর আমার হচ্ছে অ্যাপেল বাগান। আপেলের যে বাগান আর পাইনের বাগান এটা মেশার কথা নয়, এখানে ওয়াল না দিলেও চলতো, মানে শুধু শুধু দেওয়া হয়েছে, এটা স্পিকারের কথা। তাতে আমাদের কোনো সমস্যা হতো না, কারণ তিনি স্পিকার বলতেছেন মাই অ্যাপেল ট্রিজ, অর্থাৎ তার যে আপেলের গাছগুলো উইল নেভার গেট অ্যাক্রস, অতিক্রম করে যেত না, অ্যান্ড ইট দ্য কর্নস আন্ডার হিজ পাইনস, তার পাইন গাছের নিচে যে তার যে কর্নস অর্থাৎ ফসল, পাইন গাছের বীজ, সেই কর্নস হলো বীজ, পাইন গাছের বীজ, সেগুলো পাইনের ফলের যে খোসা, পাইন ফলের খোসা, সেগুলো আমার আপেল যে খেত না। আই টেল হিম, আই হচ্ছে স্পিকার, হিম হচ্ছে নেইবার, নেইবারকে স্পিকার বলছেন এই কথাটা যে এখানে আমাদের কোনো ওয়ালের প্রয়োজন ছিল না, কারণ তার হলো পাইন গাছের বাগান, আমার হচ্ছে আপেল গাছের বাগান, আমার আপেল গাছ কখনোই অতিক্রম করে গিয়ে তার পাইন গাছের খোসা ওগুলো খেত না। এবার নেইবার্স বলছে, হি অনলি সেজ, নেইবার শুধুমাত্র একটি কথাই বলছে যে গুড ফেন্সেস, ভালো বেড়া, মেক গুড নেইবার্স, ভালো প্রতিবেশী তৈরি করে। এবার স্পিকার বলতেছে, স্প্রিং ইজ দ্য মিসচিফ ইন মি অ্যান্ড আই ওয়ান্ডার ইফ আই কুড পুট এ নশন ইন হিজ হেড। মানে তার এই বসন্তকালে তার মাথায় একটা কুবুদ্ধি ঢুকেছে। সে বলতে চাচ্ছে যে আমি এই যে আমার প্রতিবেশী, সেই প্রতিবেশীকে একটা বুদ্ধি দেব, যে কি, since it is spring and I feel mischievous, I wonder if I could make my neighbor সে তার যে প্রতিবেশী, সেই প্রতিবেশীকে মাথায় এটা ঢুকিয়ে দেবে এবং তাকে জিজ্ঞাসা করবে, হোয়াই ডু দে মেক গুড নেইবার্স ইজন্ট ইট, এই যে এইগুলো এটা কি কি কারণে তৈরি করে। অর্থাৎ হোয়াই আর দে নেসেসারি, এটা কেন প্রয়োজন। Isn't that only true if you are trying to keep your neighbor cow out of your fields? Where there are cows, কোথায় গবাদি পশু পাখি যেগুলো তার পাইন গাছ নষ্ট করে দিতে পারে, বাট হেয়ার দেয়ার আর নো কাউস, কিন্তু এখানে কোনো গবাদি অর্থাৎ গরু ছাগল নেই। বিফোর আই বিল্ড এ ওয়াল, মানে এই ওয়ালটা তৈরি করার পূর্বে আই উড আস্ক টু নো, আমার জানার খুব ইচ্ছে ছিল,
হোয়াট আই ওয়াজ ওয়ালিং ইন অর ওয়ালিং আউট, কেন আমি এই ওয়াল করছি আবার ভাঙছি, and to whom I was like to give offense, এবং কাকে আমি এর জন্য দায়ী করব। something there is that does not love a wall, এখানে আবার সেটা রিপিট করছেন ফার্স্ট সেন্টেন্সটি, যে হ্যাঁ কিছু একটা আছে যে এই ওয়াল ভালোবাসে না। তাহলে এখান থেকে আমরা এ পর্যন্ত যে ব্যাখ্যা সেখানে বলতে পারি যে there are not any cows here. If I had to build a wall, I would want to know what I was keeping in and what I was keeping out, and who was going to be offended by this. There is some force that does not love a wall, that wants to pull down, that wants it down. I could say, আমি বললাম else to him, তার নিকট বললাম যেটা else হতে পারে। else হচ্ছে এক ধরনের সুপার ন্যাচারাল ছোট ছোট সুপার ন্যাচারাল জিনিস যেগুলা যারা খেলার ছলে এসে এগুলো ভেঙে ফেলতে পারে, বাট ইট ইজ নট এলস এক্স্যাক্টলি, কিন্তু এটা আসলে এলস না, সত্যিকার এলস না। এন্ড আই উড রেদার হি সেড ইট ফর হিমসেলফ। আই সি হিম দে আর ব্রিঙ্গিং এ স্টোন গ্রাস্পড ফার্মলি বাই দ্য টপ। অর্থাৎ I could propose that elves are responsible for the gaps in the wall, but it is not exactly elves, and anyway I want my neighbor to figure it out on his. মানে আমি আমার নেইবারকে বললাম আপনি নিজ ইচ্ছায় এটা খুঁজে বের করুন এটা কে করেছে। I see him there, আমি তাকে সেখানে দেখলাম, ব্রিঙ্গিং আনতে, এ স্টোন গ্রাস্পড ফার্মলি বাই দ্য টপ, মানে উপরে একটা স্টোন পাথরকে ধরে নিয়ে আসতে দেখলাম, ইন ইচ হ্যান্ড প্রতিটি হাতেই, লাইক অ্যান ওল্ড স্টোন স্যাফ বেস আর্মড, অর্থাৎ প্রাচীন ওরিয়রের যেরকম বাহু, সেই বৃদ্ধ ওরিয়রের বাহুর ন্যায় সে পাথরগুলো ধরে ধরে নিয়ে আসতে দেখলাম সেখানে। হি মুভস ইন ডার্কনেস অ্যাজ ইট সিমস টু মি, মানে আমার কাছে মনে হচ্ছে সে এই যে আলো আধারী বনের পাইন গাছ এবং আপেল গাছের যে ছায়া, সে আলোতে সে নড়াচড়া করছে, অন্ধকারে নড়াচড়া করছে। নট অফ উডস অনলি অ্যান্ড দ্য শ্যাডো অফ ট্রিজ। কিন্তু এই ডার্কনেস এখানে কবি তার ফিলোসফি এখানে প্লে করছেন, যে কি তার ফিলোসফি হচ্ছে সে এই অন্ধকার বোঝাতে বলছেন এই যে তার নেইবার, স্পিকার যে নেইবার, সে আসলে ইগনোর, এবং সে তার পুরাতন চিন্তা চেতনা ট্র্যাডিশনাল সেটার ভিতরে সে থাকতে চায়, সে মডার্নিটিতে আসতে চায় না। এটা তার কাছে মনে হচ্ছে, ইট সিমস টু মি, এটা স্পিকার কাছে মনে হচ্ছে। স্পিকার হচ্ছে ইয়াং জেনারেশনের মানুষ, আর তার যে নেইবার সে হচ্ছে পুরাতন ওল্ড জেনারেশনের, সে তার সেই ওল্ডে অর্থাৎ ডার্কনেসের মধ্যে থাকতে চাচ্ছে। হি উইল নট গো বিহাইন্ড হিজ ফাদার সেইং, অর্থাৎ তার ট্র্যাডিশনালি যে বংশ পরম্পরায় তাকে যেভাবে বলে দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই সে চলতে চাচ্ছে, অর্থাৎ সে তার বাবার বাহিরে যেতে চায় না, বাবার কথার বাইরে সে যেতে চায় না। হিজ ফাদার সেইং, তার বাবার যে কথা বলেছে সেগুলোর বাইরে সে যেতে চায় না। হি উইল নট গো বিহাইন্ড, and he likes having thought of it so well, and he says again, good fences make good neighbors. তাহলে আমরা দেখলাম যে রবার্ট ফ্রস্টের এই কবিতাটি লাইন টু লাইন আমরা এক্সপ্লেন করলাম। এরপরে এই কবিতাটির পরবর্তী পর্বে এই কবিতাটির যে সামারি, টোটাল সামারিটা আপনারা যাতে